মধ্যরাতে তিস্তার পানির তাণ্ডবে দুপাশের চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে যাচ্ছে বাসা, আমন সহ শাকসবজির আবাদ। ভেসে গেছে পুকুরের মাছ, যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারতের গাজলডোবা বাঁধের সবকটি গেট খুলে দেয় এবং ভারী বৃষ্টিপাতের কারণে উজানের পানি আছড়ে পড়েছে তিস্তার বাংলাদেশের ডালিয়া ব্যারেজ পয়েন্টে। ফলে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে দিয়েও কোনো সমাধান মিলছে না। ডালিয়া ব্যারেজের পূর্ব পার্শ্বে ফ্লাড বাইপাসের উপর দিয়েও বইছে তিস্তার পানি। যে কোনো মুহূর্তে তা ভেঙে দেওয়া হতে পারে। পরিস্থিতি সামাল দিতে অববাহিকায় রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। মাইকিং করে সতর্ক করা হচ্ছে অববাহিকার দুপারের বাসিন্দাদের। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, হঠাৎ করে তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এর কারণ কি হতে পারে? আর পানি উন্নয়ন বোর্ড কিংবা প্রশাসনের প্রস্তুতির খবর কি আছে আপনার কাছে, জানাবেন আমাদের। যে শাইলি যেমনটা বলছিলেন, যে আপনাকে জানিয়ে রাখি যে বেশ কদিন ধরে যে উত্তরাঞ্চল সহ সারা দেশের যে বৃষ্টিপাত সেটি কিন্তু আমরা দেখেছি এবং গতকাল সন্ধ্যা থেকে তিস্তা বেষ্টিত অর্থাৎ তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার একেবারেই অনেক ওপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছিল এবং সন্ধ্যা থেকেই আমরা দেখেছি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিন্তু তারা রেড অ্যালার্ট জারি করে, তিস্তা এলাকায় রেড অ্যালার্ট জারি করে তারা কিন্তু মাইকিং করেছেন এবং তিস্তা তীরবেষ্টিত যে নিম্নাঞ্চলে বসবাসকারী তারা যেন গন্তব্য অর্থাৎ তাদের যেন নিরাপদ স্থলে যেন পৌঁছতে পারে সেজন্য কিন্তু রাতভর কিন্তু মাইকিং চলছিল। তবে এখন যদি বলি যে রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে এখন যদি রংপুরের যে অর্থাৎ তিস্তা যে ডালিয়া ব্যারেজ পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু বিপদসীমার নিচ দিয়ে এখন পানি প্রবাহিত হচ্ছে। তবে ডালিয়া পয়েন্টের তিস্তা যে ডালিয়া পয়েন্টের সেখানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও কিন্তু যে কাউনিয়া পয়েন্ট রয়েছে রংপুরে সেখানে কিন্তু ধীরে ধীরে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে গতকাল থেকে যেভাবে উজানের ঢল এবং ভারতের যে পানি ছাড়ানো অর্থাৎ অকারণেই বিভিন্ন সময় কিন্তু ভারত এই বাংলাদেশকে বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্ন সময়ে অসময়ে তারা কিন্তু এই ধরনের পানি ছেড়ে কিন্তু আসলে বাংলাদেশের যারা মানুষ বসবাসকারী রয়েছে তাদেরকে কিন্তু নানাভাবে বিপদগ্রস্ত করে ফেলে এবং সেই তুলনায় কিন্তু আমরা দেখেছি যে গত কদিনের বৃষ্টির এবং উজানের ঢলের কারণে তিস্তা বেষ্টিত নিম্নাঞ্চলগুলো একেবারে প্লাবিত হয়েছিল এবং সেখানকার অনেক মানুষ রাতভর আমরা দেখেছি সেখানে প্রশাসনের নজরদারি এবং প্রশাসন কর্তৃক কিন্তু সেখানে আমরা দেখেছি যে তাদেরকে আলাদাভাবে নিরাপদ স্থলে নেওয়ার জন্য কিন্তু তাদের তৎপরতা দেখেছি এবং মানুষ বিশেষ করে যারা তিস্তা নিম্নাঞ্চলে বসবাসকারী তারা তাদের গবাদি পশু এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে বন্যা যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অবস্থান নিয়েছিলেন। গভীর রাত পর্যন্ত কিন্তু আমরা সেটি দেখেছি। তবে এখন যেহেতু রংপুর আবহাওয়া অফিসের তথ্য মতে ডালিয়া পয়েন্টে এখন কিন্তু বিপদসীমার অনেকটা নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আশা করা যাচ্ছে তারা যেটি বলছেন যে ধীরে ধীরে বিপদসীমার অনেক নিচ দিয়ে কিন্তু পানি প্রবাহিত হবে। তবে আর কিন্তু পানি বাড়ানোর যে সম্ভাবনা সেটি কিন্তু তারা বলছে না। তবে এখন পর্যন্ত কিন্তু যে নিম্নাঞ্চলগুলো সেগুলো এখনও প্লাবিত রয়েছে এবং পাশাপাশি যে বলে রাখি যে নিম্নাঞ্চলের মানুষরা তাদের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু যখনই তিস্তা নদী পানি বৃদ্ধি পায় তখনই কিন্তু তাদের যে দুঃখ দুর্দশা সেটি কিন্তু সীমা থাকে না। তবে জেলা প্রশাসন পক্ষ থেকে কিন্তু আমরা দেখেছি যে এই ধরনের যারা বিশেষ করে এই বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে কিন্তু দাঁড়াচ্ছেন এবং বিশেষ করে গতকালকে সকালে কিন্তু আমরা দেখেছি রংপুরের গঙ্গাচড়ায় সেখানে কিন্তু আকস্মিক একটি ঘূর্ণিঝড়ের কারণে সেখানে প্রায় ১২০০ পরিবার তারা কিন্তু একেবারে আকাশের নিচে বসবাস করছে, তাদের ঘর বাড়ি এবং গাছপালা সেগুলো কিন্তু একেবারে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে। তবে সেখানেও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের মাঝে খাবার বিতরণ সহ তাদের যে ঘর মেরামতের জন্য উদ্যোগ নিয়েছে সেখানকার উপজেলা প্রশাসন সহ রংপুর জেলা প্রশাসন। সাহিলি, এই ছিল আমার কাছে রংপুর থেকে আজকের তিস্তার পানি নিয়ে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, তিস্তাপাড়ে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। ভারতের গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা নামে, আর এই পদ্মা নদী এখন ভয়াবহ রূপ নিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে শত শত বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ৭৫১ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনার রয়েছে। প্রতিনিধি তারেক আজিজের তথ্যচিত্র আর জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর করাল গ্রাসে তছনছ হয়ে যাচ্ছে মানুষের স্বপ্ন আর জীবনের সবকিছু। চলতি বর্ষা মৌসুমে নদীর পানি বাড়া ও কমার সঙ্গে সঙ্গে ভয়াবহ আকার ধারণ করেছে নদীর ভাঙন।
শিবগঞ্জ উপজেলার পাকা, দুর্লভপুর ও মোনাকষা ইউনিয়নের অন্তত 6টি পয়েন্টে ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা এমনকি হাজার হাজার বিঘা ফসলি জমি হারিয়ে গেছে নদীগর্ভে। জায়গা জমি, বাড়ি ঘর করে শুনো সবকিছু নেমে গেছে। এখন লিচ্ছাকার 3 টান খাড়ো করে বাস করা আছে। স্থানীয়রা বলছে 1971 সালের পর এবারই সবচেয়ে বেশি ভয়াবহ ভাঙনের মুখোমুখি তারা। আর এর জন্য ভারতের ফারাক্কা ব্যারেজকেই দায়ী করছেন স্থানীয়রা। ভারতে বাদ দিয়েছে সোলিং বাঁধ, এরকম সোলিং বাঁধের দরকার। প্রতিরোধ ব্যবস্থা না করা হয় পানি উন্নয়নের বোর্ডের তরফ থেকে, তাহলে আমাদের ভবিষ্যতে খাওয়া পড়া এবং বাড়ি ঘরের বসত ভিটাও থাকবে না। ফারাক্কার কারণে পদ্মার স্বাভাবিক গতিপথ নষ্ট হয়েছে। পানি উন্নয়ন বোর্ড দ্রুত কার্যকর পদক্ষেপ নিক, না হলে আরো বড় বিপর্যয় হবে বলে মনে করেন স্থানীয় জনপ্রতিনিধি। আমি আকুল আবেদন জানাবো পানি উন্নয়ন বোর্ডের কাছে যেন অনতিবিলম্বে এই ইউনিয়নের যে সমস্ত এলাকায় ভাঙন রয়েছে সে ভাঙন এলাকায় জিও ব্যাগ ফেলার জন্য। স্থানীয়দের দাবির সঙ্গে একমত পানি উন্নয়ন বোর্ডও। তারা জানায় শিবগঞ্জের 6 কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য 751 কোটি টাকা একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পার্মানেন্ট প্রোটেকশনের জন্য আমাদের একটা প্রজেক্ট জমা দেওয়া আছে। সেই প্রজেক্ট অনুমোদন হলে পরে এখন যে নদী ভাঙন দেখা দিচ্ছে সেই ভাঙনের হাত থেকে এই এলাকাবাসী স্থায়ীভাবে রক্ষা পাবে। পদ্মা পারে মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্দশা। এখন আর তারা আশ্বাস নয়, চায় বাস্তব ও দ্রুত কার্যকর ব্যবস্থা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। থেমে থেমে বৃষ্টি, ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা আর নাগরিক অসচেতনতা সব মিলিয়ে রাজধানী সহ সারা দেশে আবারও দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ, বাড়ছে মৃতের সংখ্যা। আর তাই তো পূজার ছুটির পরে মানুষ যখন বাসায় ফিরবেন তখন জ্যামিতিক হারে ডেঙ্গু ছড়ানোর আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের এমন সতর্কবার্তা থাকলেও নেওয়া হয়নি কার্যকরী কোনো পদক্ষেপ। আর তাই পূজার ছুটির পরে ডেঙ্গু বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। ডেঙ্গু শুধু একটি মৌসুমী রোগই নয়, বরং এ যেন এখন এক দুরবস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে নগর জীবনে। এক পরিসংখ্যানে দেখা গেছে চলতি বছরে মাত্র 9 মাসে ডেঙ্গুতে মৃত্যু সংখ্যা 2 শতাধিক। এর মধ্যে গত মাসে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা ছিল সর্বাধিক। তথ্য বলছে সেপ্টেম্বরে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 15,466, আর চলতি মাসের এ পর্যন্ত মোট আক্রান্ত সংখ্যা 1,149 জন। তবে এর মধ্যে গত মাসেই এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 76 জন, আর চলতি মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে 4 জন। এদিকে সারা দেশে এ পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 203 জন। এর মধ্যে চট্টগ্রামে 64 আর রাজধানী ঢাকায় শনাক্ত হয়েছে 34 জন। উল্লেখ্য, এখনো পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 48,492 জন, যার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন 2,301 জন। তবে এবছর ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ছেলেদের তুলনায় মেয়েরাই বেশি আক্রান্ত শিকার হচ্ছেন বলছেন স্বাস্থ্য বিভাগ। এদিকে পূজার ছুটির পরে ডেঙ্গু বেড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ কবিরুল বাশার। পূজার ছুটির পরে বাসায় ফিরবো, বাসার দরজা জানলা খুলে দিয়ে নিশ্চিত করতে হবে যেন বাসায় কোনো মশা না থাকে এবং যেসব জায়গায় পানি জমা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তিনি জানান, ডেঙ্গুর বিস্তার নগর জীবনের অব্যবস্থাপনার ফল। ছোট বড় পাত্রে এখন প্রচুর পরিমাণে এডিস মশার প্রজনন হচ্ছে। সেই এডিস মশাগুলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, অফিস আদালত দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে সেগুলো এখন পূর্ণাঙ্গ মশাতে রূপান্তরিত হয়েছে। এমন পরিস্থিতিতে নগর কর্তৃপক্ষ ডেঙ্গু কমেছে দাবি করলেও রাজধানীর হাসপাতালে ভর্তি থাকা রোগীর স্বজনরা বলছেন আসলে বাস্তব চিত্র বলছে ভিন্ন। ডেঙ্গুর প্রকোপটা না বাড়লে তো আর রোগী এখানে এসে ভর্তি হওয়ার কোনো চান্স নেই। আশেপাশে যত রোগী দেখতেছেন সবই কিন্তু ডেঙ্গু রোগী। ফুপাকেও এখানে আনা হয়েছে, তার প্লাটিলেটটা অনেকটাই কমে গিয়েছে। নগরীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, দিনকে দিন বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা। রোগীর চাপ তো অনেক। এই হাসপাতাল আছে, ডিএনসিসি হাসপাতাল আছে, ঢাকা মেডিকেল আছে, বা ঢাকার বাইরে সলিমুল্লাহ সব মেডিকেলই কিন্তু ডেঙ্গু রোগী যাচ্ছে। সো রোগী কম হলে কিন্তু এরকম চাপটা সামাল দিতে হতো না, রোগী বেশিই আছে। আর যদি বলেন রোগীর সমস্যা কী নিয়ে আসছে, সেক্ষেত্রে রোগীর জ্বর, পাতলা পায়খানা, বমি,
পেটে ব্যথা, পেট ফুলে যাওয়া, পেটে পানি আসা, বুকে পানি আসা বা শ্বাসকষ্ট, এগুলো নিয়ে সে বেশি রোগী ভর্তি হচ্ছে। তিনি জানান, ডেঙ্গুর সংক্রমণ থেকে রক্ষা পেতে হলে সবার সাবধানতা অবলম্বনের পাশাপাশি নগর কর্তৃপক্ষকে বাড়াতে হবে যথাযথ নজরদারি। অফিস বা বাসা বলেন বা স্কুল বলেন বা হসপিটালে বলেন, সব জায়গায় যদি এখন থেকে একটু সচেতনভাবে এটাকে আপনার মোকাবেলা করা যায়, সেক্ষেত্রে ওই চাপটা হয়তো আমরা একটু কম পাবো। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। জুলাই আগস্টে গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়া মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে আজ জেরা করবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ জেরা অনুষ্ঠিত হবে। এর আগে 30 সেপ্টেম্বর শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন আলমগীর। তিনি এই মামলার 54তম বা সর্বশেষ সাক্ষী। জবানবন্দিতে তিনি তথ্য তুলে ধরেন। এর মধ্যে গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন 41 জেলার 438টি স্থানে হত্যাকাণ্ড, 50টিরও বেশি জেলায় মরণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে উল্লেখ করেন। নাটকীয়তা, বিতর্ক, আইনি জটিলতা পেরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। মোট 157 জন কাউন্সিলর আজ সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোট দেবেন। তাদের ভোটে 28 জন প্রার্থীর মধ্য থেকে 17 পরিচালক নির্বাচিত হবেন। ক্যাটাগরি 1 থেকে ইতোমধ্যে 6 পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। আজ এই ক্যাটাগরি থেকে আরও 4 জন পরিচালক নির্বাচিত হবেন। এছাড়া ক্যাটাগরি 2 থেকে 12 জন এবং ক্যাটাগরি 3 থেকে 1 জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে জাতীয় ক্রীড়া পরিষদ সরাসরি আরও 2 জন পরিচালক মনোনীত করবেন। সব মিলিয়ে 25 জন পরিচালক নিয়ে গঠিত হবে বিসিবির পরিচালনা পর্ষদ। দর্শক, এই মুহূর্তে রাজধানী সোনারগাঁও হোটেলে আছেন সহকর্মী মিফতা গালিব, যুক্ত হচ্ছে তার সাথে। গালিব, নানা জটিলতা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে বিসিবি নির্বাচন। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ সাহেলি। আমরা আছি রাজধানী প্যাটবাসী সোনারগাঁওতে। আপনি জানেন যে দীর্ঘ নানা নাটকীয় জল্পনা কল্পনার পর অবশেষে হচ্ছে বিসিবি নির্বাচন। আপনি সকাল যেমনটি দেখছেন যে আজকে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই বিসিবি নির্বাচন হবে। তো আসলে আমরা আশেপাশে আমরা যতটুকু দেখছি বিভিন্ন বিলবোর্ড এবং বিভিন্ন প্রার্থীদের আসলে বিলবোর্ড টাঙানো হয়েছে, তবে সেই অনুযায়ী আমরা এখন পর্যন্ত যারা ভোটার তাদের আসলে সরব উপস্থিতি দেখতে পাইনি। তো আমরা আসলে এখানকার আমরা আসলে আমাদেরই এক সহকর্মী, আমরা সহকর্মীর থেকে আসলে জানতে চাইবো যে আসলে দীর্ঘ প্রতীক্ষা এবং নানা নাটকীয়তার আসলে যে বিসিবি নির্বাচন, এই বিসিবি নির্বাচনকে আপনি কীভাবে ব্যাখ্যা করছেন? আর এক্ষেত্রে অনেকে বলছে যে রাতের ভোট হচ্ছে, যেটা পতিত পিরিয়ডের মতো। আপনি এটাকে আসলে কীভাবে ব্যাখ্যা? দেখুন, এটা নিয়ে আমি 4 নম্বর বিসিবি নির্বাচন কভার করছি। এর আগেও ম্যানিপুলেশন হয়েছে, এমন নয় যে ম্যানিপুলেশন হয়নি, তবে এবার যেন আগে সববারকে ছাড়িয়ে গিয়েছে। যে 23 জন পরিচালক, জাতীয় ক্রীড়া পরিষদের 2 জন পরিচালক বাদ দিলে যে 23 জন পরিচালক নাম ধরে আপনি বলে দিতে পারবেন, সববারকে ছাড়িয়ে গেছে। কারা হবে সেটাও নির্বাচন হয়তো হওয়ার জন্য হচ্ছে, কিন্তু আসলে আমরা জানি যে এটা আসলে শেষ পর্যন্ত ইলেকশন নয়, সিলেকশনই হচ্ছে। আর আসলে এই যে সকাল থেকে আসলে যে ভোট হচ্ছে, ভোট কার্যক্রমে আপনি কি কোনো ভোটারের উপস্থিতি দেখেছেন কিনা, বা সার্বিক ভিতরের পরিস্থিতি? মাত্র তো শুরু হলো, মিনিট 30-এর মতো, মিনিট 40-এর মতো গিয়েছে। ভোটার উপস্থিতি একেবারে হাতে গোনা। বলছিলাম যে এবার কিন্তু আপনি চাইলে ব্যালট অর্থাৎ ইমেইলেও ভোট দিতে পারবেন। সো সশরীরে এসে যে আপনাকে ভোট দিতে হবে বিষয়টা তেমন নয়। শুধুমাত্র ক্যাটাগরি সি অর্থাৎ যেখানে দেবব্রত পাল এবং খালেদ মাসুদ পাইলট লড়ছেন, এইটা ছাড়া ক্যাটাগরি সি ছাড়া বাকি যে 2 ক্যাটাগরি এ এবং বি অর্থাৎ জেলা ও বিভাগীয়, এবং যদি আমি বলি যে আপনার ক্লাব ক্যাটাগরি, সেখানে খুব একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দেখিনি আমরা। এক ইফতেখার রহমান মিঠু ছাড়া ক্লাব ক্যাটাগরির কিন্তু কোনো কাউকে দেখিও নি, এখন পর্যন্ত আমি দেখিনি। তবে ক্যাটাগরি সিতে কিন্তু জমজমাট নির্বাচনের আভাস পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ। সাহিলে, আসলে দেখতে পাচ্ছেন যে আমাদেরই এক সহকর্মী তিনি ব্যাখ্যা করছেন আসলে যে আসলে অতীতে যতগুলো বিসিবি নির্বাচন হয়েছে ততগুলো বিসিবি নির্বাচনের মধ্যে এই নির্বাচন নিয়েই আসলে খানিকটা বলবো না, অনেকটা আসলে আলোচনা সমালোচনা জন্ম নিয়েছে। বিশেষ করে 3 অক্টোবর যে অভিযোগটি এসেছে যে রাজধানীর একটি হোটেলে আসলে আগে থেকে নানা এবং কড়া নিরাপত্তা আসলে ভোট হয়েছে। তো এই ছিল আসলে মাত্র তো আসলে আধা ঘন্টা হয়েছে, আমরা এখন পর্যন্ত 2-1 জন ভোটারকেই আসলে দেখেছি, এছাড়া আমরা দেখিনি। তো এই ছিল আসলে সোনারগাঁও থেকে মোটামুটি বিসিবি নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। গালিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, সোনারগাঁও হোটেল থেকে বিসিবি নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিফতা গালিব। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে।
মা ইলিশের প্রধান প্রযোজন মৌসুমে ইলিশ রক্ষায় 4 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর পর্যন্ত টানা 22 দিন ইলিশ ধরা, পরিবহন, মজুত, বেচাকেনা ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। তবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে অসাধু মৌসুমী জেলেরা। রাজবাড়ী প্রতিনিধি শেখ মোমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শুক্রবার মধ্যরাত থেকে নদী ও সাগরে ইলিশ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা জারি হয়েছে। নিষেধাজ্ঞার মধ্য দিয়ে শেষ হয়েছে এবছরের ইলিশ মৌসুম। তবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মাপাড়ে প্রশাসনের নজরদারি নেই বললেই চলে। স্থানীয় প্রভাবশালীদের একটি চক্র শতাধিক মাছঘাট নিয়ন্ত্রণ করে এখনও চালিয়ে যাচ্ছে ইলিশ ধরার প্রস্তুতি। 22 দিন অভিযান দিছে, সরকার সহযোগিতা করতেছে না। আমরা 22 দিনকে বুকের চলবো, কি করবো ঠিক কথা চিনি। যাদের জালের কার্ড দিচ্ছে, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, তাদের তাহলে আমরা তো আর চাল পাচ্ছি না। এখন আমাদের উপায় কি? আমরা এই যে প্রার্থনা চাই সরকারের কাছে যে আমাদের এই জাল বহাল অনুমতি আমরা পেয়েছি। দৌলদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছুটিতে থাকায় বক্তব্য মেলেনি। দায়িত্বরত কর্মকর্তারাও রাজি হননি কথা বলতে। অপরদিকে নিষেধাজ্ঞা অমান্যকারীকে আইনের আওতায় আনার কথা বললেন উপজেলা মৎস্য কর্মকর্তা। নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রশাসনের তৎপরতা জরুরি, তা না হলে মা ইলিশ রক্ষা কার্যক্রম শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে বলছে সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবর্ণ পূর্ণিমা ও কঠিন চিবরদান উৎসব আজ। এটি আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত। প্রতি বছর আষাঢ় মাসে প্রবর্ণ পূর্ণিমার পরদিন থেকে 1 মাস ধরে দেশের প্রতিটি বৌদ্ধ বিহারে শুভ কঠিন চিবরদান উৎসব হয়ে থাকে। কঠিন চিবরদান উৎসব বৌদ্ধদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। প্রবর্ণ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানমালায় রয়েছে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, ভিক্ষু সংগঠনের প্রাতরাশ, মঙ্গলসূত্র পাঠ, বৌদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপশত, শীল গ্রহণ, প্রদীপ পূজা, আলোকসজ্জা, বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপাসনা, ফানুস উড্ডয়ন ও বুদ্ধ কীর্তন। এবার গ্রাম বাংলার খবর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী বলেছেন, আগামী নির্বাচন হবে বিএনপির 21 দফার আলোকের নির্বাচন। জনগণের দ্বারপ্রান্তে আমরা 21 দফা পৌঁছে দিয়েছি। 21 দফার ভিত্তিতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামী দিনে নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই হবে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। রোববার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার পাঁইসকা ইউনিয়নবাসীর আয়োজনে পাঁইসকা বাজারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, যারা বিদেশিদের নির্দেশে নিজেদের লোগো থেকে আল্লাহর নাম মুছে ফেলতে পারে তারা ক্ষমতায় গেলে এমন কোনো কাজ নেই যা করতে পারে না। তিনি বলেন, বিএনপি কখনো ভিন দেশের নির্দেশ মতো চলে না। বিএনপি জনগণের সাথে আছে। ইকরি কাটেঙ্গা হাই স্কুল মাঠে খুলনার তেরখাদায় জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। গাজীপুরে শ্রীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত 21 দফা কর্মসূচি বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে শ্রীপুর উপজেলার বিএনপির নেতৃবৃন্দ। গতকাল বিকেলে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের গাজীপুর বাজারে সাধারণ মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ডাক্তার শফিকুল ইসলাম, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আখতারুল আলম মাস্টার, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন সবুজ, জেলা যুবদলের আহ্বায়ক আতর রহমান মোল্লা, ফরিদা জাহান স্বপ্না সহ আরও অনেকেই। দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন 29 বিজিবির 45তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 29 বিজিবি সদর দপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাহিদুর রহমান, 29 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ.এম. জাবে ও বনির জব্বার।
যশোরে আন্তর্জাতিক শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মনিরামপুরের উপজেলা হলরুমে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট গাজী ইনামুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি HM শামীম, উপজেলা পেশাজীবী ফোরামের সভাপতি আসম ওবায়দুল্লাহ সহ অনেকে।